না, আমাদের কাছে পর্যাপ্ত রয়েছে। আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রচুর গোলাবারুদ আছে। আপনারা তো জানেনই বাইডেন ইউক্রেনকে প্রচুর সরঞ্জাম দিয়েছে। তাই আমরা এখন সেগুলো আবার বাড়িয়ে তুলেছি। তবে আমাদের কাছে এখনো অনেক মজুদ আছে। এমনকি মধ্যম মানের সরঞ্জামও আমাদের কাছে প্রচুর রয়েছে। যেকোনো পরিস্থিতিতে আমাদের প্রয়োজনের চেয়ে তা বেশি আছে। সত্যি বলতে আমি আরো বেশি মজুত রাখতে চাই, কিন্তু বাইডেন ইউক্রেনকে অনেক বেশি দিয়ে দিয়েছে। আমি যখন ক্ষমতা ছেড়েছিলাম তখন আমাদের সামরিক ভান্ডার কানায় কানায় পূর্ণ ছিল। আর ওবামার পর আমি যখন প্রথম ক্ষমতায় এসেছিলাম তিনি কোনো গোলাবারুদ কেনেননি, আমাদের কাছে খুবই সামান্য ছিল, আমি সেগুলো তৈরি করেছিলাম। কিন্তু আমি যাওয়ার পরপরই তারা একটা বিশাল অংশ ইউক্রেনকে দিয়ে দেয়, এমন বিশাল পরিমাণ যা আগে কেউ দেখেনি। তাই আমরা এখন খুব দ্রুত এগুলো পুনরায় গড়ে তুলছি। নতুন কারখানা তৈরি হচ্ছে, প্রচুর সামরিক সরঞ্জাম বানানো হচ্ছে, বিশেষ করে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হচ্ছে। সেই কাজ দ্রুত এগোচ্ছে। আমাদের প্রতিটি প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান বর্তমানে 4 থেকে 5টি নতুন প্লান্ট বা কারখানা নির্মাণ করছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, একদিকে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করছেন যে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রের কোনো ধরনের ঘাটতি নেই, সংকট নেই, তখন এই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেটকমের যিনি প্রধান রয়েছেন জেনারেল ডেন কেন, রিসেন্টলি তিনি তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের সঙ্গে যে কোনো ধরনের নতুন সংঘর্ষ যুক্তরাষ্ট্রের অস্ত্র সংকট একেবারে তলানিতে নিয়ে যাবে। দেখুন, কোনো ধরনের রাগঢাক না রেখেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান জেনারেল ডেন কেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়ে দেন যুক্তরাষ্ট্রের বর্তমান যুদ্ধাস্ত্রের মজুদ বিবেচনা করলে ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি করাটা একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডি CSIS তাদের প্রতিবেদনে বলছে যুক্তরাষ্ট্র তাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রায় 1/3 থার্ড প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক অলরেডি ব্যবহার করে ফেলেছে। অত্যন্ত স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি তাদের গবেষণাপত্রে লিখেছে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার পূর্বে আমেরিকার কাছে আনুমানিক 2330টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্ট মজুদ ছিল, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে 759 থেকে সর্বোচ্চ 800টির মতো। একইভাবে যুদ্ধের পূর্বে মার্কিন বাহিনীর কাছে থার্ড ক্ষেপণাস্ত্র আনুমানিক সংখ্যা ছিল 552টি, যা বর্তমানে হ্রাস পেয়ে 230 থেকে সর্বোচ্চ 240টিতে এসে দাঁড়িয়েছে। দেখুন, CSIS জানিয়েছে এই যে তারা পরিসংখ্যানটি তৈরি করেছে এটি মার্কিন প্রতিরক্ষা বিভাগের 2027 সালের বাজেট সংক্রান্ত যে নথিপত্র প্রকাশ করা হয়েছে তার উপর পর্যালোচনা করেই তারা তৈরি করেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন গত 4 থেকে 5 বছর ধরে যুক্তরাষ্ট্র তার ইন্টারসেপ্ট বা অস্ত্র মজুদের যে ভান্ডার তৈরি করেছিল ইরানের সঙ্গে মাত্র কয়েক দিনের যুদ্ধেই তার অর্ধেক খরচ হয়ে গেছে। যদি এখন দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যায় বা সেই পদক্ষেপ নেয় তাহলে একটা সময় আকাশ প্রতিরক্ষাবিহীন সরাসরি খোলা টার্গেটে পরিণত হবে যুক্তরাষ্ট্র এবং মিত্র বাহিনীর বিভিন্ন ধরনের যে সকল ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা। তখন চেয়ে চেয়ে দেখা ছাড়া আর তেমন কোনো কিছু করার থাকবে না এবং ওই সকল দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে প্রয়োজনীয় ইন্টারসেপ্ট না পাওয়ার কারণে অন্যান্য দেশ যেমন চীন এবং রাশিয়ার দিকে ধাবিত হতে পারে, যেটি যুক্তরাষ্ট্রের জন্য প্রভাব রক্ষা করার থেকে প্রভাব খর্ব করার বেশি ঝুঁকি তৈরি করবে। দেখুন, যুক্তরাষ্ট্র একটি সুপার পাওয়ার, আর সুপার পাওয়ার সেই দেশকেই বলা হয় যেই দেশের একাই পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করার সক্ষমতা রয়েছে। প্রশ্ন হলো তাহলে যুক্তরাষ্ট্রের মতো 1 নম্বর সুপার পাওয়ার দেশের অস্ত্র সংকট কেন হলো? দেখুন, অস্ত্র সংকট বলতে এখানে শুধুমাত্র মিসাইল এবং ইন্টারসেপ্টের কথাই বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কাছে এখনও বিভিন্ন ধরনের গাইডেড এবং আনগাইডেড যে বোমা রয়েছে, এছাড়াও আর্টিলারি শেল রয়েছে, তার কিন্তু সংকট নেই। মানে বিষয়টা হলো এখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে হামলাগুলো করছে সেগুলো দূর থেকে করছে। মোটামুটি 1000 কিলোমিটার দূর থেকে বা 500 কিলোমিটার দূর থেকে ইরানের ভূখণ্ডে প্রবেশ না করেই তারা এগুলো করছে। এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে বা নতুন কোনো যুদ্ধ শুরু করতে হলে অবশ্যই যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলোকে ইরানের অভ্যন্তরে প্রবেশ করতে হবে, তাদের ভূখণ্ডে প্রবেশ করতে হবে, যেটি ঝুঁকিপূর্ণ বিষয়। কারণ ইরানের মিসাইলগুলো ইন্টারসেপ্ট করতে পারে যুদ্ধ বিমানকে, পাইলট এই জায়গায় ইরানের হাতে চলে যেতে পারেন, এই ধরনের সংকট রয়েছে। সেটি ভিন্ন বিষয় যে যুক্তরাষ্ট্র এই ধরনের ঝুঁকি নিয়ে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক বড় কোনো হামলায় যাবে কিনা। তবে এখানে বাস্তবতা হলো ইরান এই সুযোগের সদ্ব্যবহার করছে।
ইরান ভালো করেই জানে এখন যুক্তরাষ্ট্র আগের মতো ঢালাওভাবে ইন্টারসেপ্ট ব্যবহার করতে পারবে না। বিশেষ করে ড্রোন হামলার ক্ষেত্রে বা প্রতিহতের ক্ষেত্রে তাদের কিছুটা ছাড় দিতে হবে। আর এই জন্যই কিন্তু সুযোগের সদ্ব্যবহার করে জর্ডানের ঘাঁটির ভেতর আচমকাই অপ্রত্যাশিত যে সারপ্রাইজ অ্যাটাক রয়েছে তা নতুন করে করেছে ইরান। দেখুন, যদিও ক্ষয়ক্ষতির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবে হামলার তীব্রতা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিসেন্টলি তিনি তার স্টেটমেন্টে বলেন যে হামলার তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে হাতে মাত্র কয়েক মিনিট সময় ছিল সেটাকে প্রতিহত করার জন্য বা প্রতিক্রিয়া দেখানোর জন্য, যেটি খুবই জটিল বিষয় ছিল। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে জর্ডানের ভেতর যে নতুন হামলা সেখানে মার্কিন কমান্ড সেন্টার এবং যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন এর পূর্বেও জর্ডানের ঘাঁটিতে হামলায় যুক্তরাষ্ট্রের সেনা সদস্য নিহত এবং আহত হবার ঘটনা ঘটেছে। সেই তথ্যও কিন্তু নতুন করে আপডেট করেছে যুক্তরাষ্ট্র। এখন পূর্বের সংখ্যা থেকে এই সংখ্যাটা একটু বৃদ্ধি পেয়েছে। অনেক সামরিক বিশেষজ্ঞরাই বলছেন যে প্রকৃত ক্ষয়ক্ষতির বিষয়গুলো অনেকটাই গোপন করছে যুক্তরাষ্ট্র বা কৌশলগত কারণে প্রকাশ করছে না, যেটি ধীরে ধীরে তারা ধাপে ধাপে প্রকাশ করছে। যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্ট সংকট ইরানের সঙ্গে ১৩ দিনের যুদ্ধেই পরিস্থিতি আরও বড় খারাপ আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে যুদ্ধের পরিধি যদি আরও বাড়ে এবং নতুন ফ্রন্টলাইন বিশেষ করে ইয়েমেনের পরিস্থিতি যদি নাজুক হয়, খারাপ হয়, তাহলে সেটি মোকাবেলা করা আরও বেশি কষ্টসাধ্য হবে। ঠিক এমতো অবস্থায় ইরানের যে স্ট্র্যাটেজি রয়েছে সেই পথেই হাঁটছে ইয়েমেন, এমনটাই কিন্তু সরাসরি ইঙ্গিত দিচ্ছে তারা। দেখুন, হরমুজ প্রণালীর পর এইবার লোহিত সাগরে ইরানের মতো একই ভিত্তিতে টোল আদায় করতে চায় ইয়েমেনের ভেতরে থাকা ইরানের প্রক্সিরা। এই বিষয়কে কেন্দ্র করে তারা জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে এবং যে কোনো মুহূর্তে এটি কার্যকর হতে পারে এমন আভাস পাওয়া যায়। ইরানের প্রক্সিরা পরিষ্কারভাবে বলছে লোহিত সাগর এবং বাব আল মানদেব দিয়ে জাহাজগুলোকে এখন পারাপার হতে তাদের ট্যাক্স দিতে হতে পারে। কি ধরনের ট্যাক্সের প্রক্রিয়া হবে, কি ধরনের কড়াকড়ি বা কি ধরনের ছাড় দেওয়া হবে, এই বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে কৌশলটা অনেকটা ইরানের মতোই হবে। ইরান তার মিত্র দেশের জাহাজগুলোকে ঠিক যেইভাবে ছাড় দিয়েছে, এই ক্ষেত্রে ইয়েমেনও তার প্রক্সিদের অধীনে মিত্র দেশগুলো ছাড় দিতে পারে। অলরেডি কিন্তু চীন এই বিষয়কে কেন্দ্র করে ইরানের যে প্রক্সি রয়েছে ইয়েমেনের ভেতর তার সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে এবং চীনের জাহাজগুলো বাব আল মানদেব যাতে পরিষ্কারভাবে একেবারে কোনো বাধা ছাড়া এটি পার করতে পারেন বা প্রবেশ করতে পারেন তার নিশ্চয়তার বিষয়গুলো এখানে গ্রান্টেড হিসেবে যুক্ত হচ্ছে। এখানে বলে রাখা ভালো যে হরমুজ প্রণালীর পর যদি পৃথিবীর অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথটিতে এই টোল ফি আদায়ের বিষয়গুলো যুক্ত হয়, তাহলে সুয়েজ ক্যানেল দিয়ে ইউরোপ এবং এশিয়ার যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এই ক্ষেত্রে ব্যয়ও বেড়ে যাবে পরিবহনের। কারণ ওই সময় পুরোপুরিভাবে জাহাজগুলোকে আফ্রিকা ঘুরে তারপর ভূমধ্যসাগরে প্রবেশ করতে হবে, যেটি একটি জটিল বিষয়। দেখার বিষয় যে ইয়েমেনের ভেতর ইরানি প্রক্সিরা যদি এটি বাস্তবায়ন করে এর প্রতিক্রিয়া ইউরোপের পক্ষ থেকে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।